অবশেষে এনসিপির গোপন তথ্য বেরিয়ে আসলো। সাধারণ শিক্ষার্থীদের স্কুল থেকে জোর করে সমাবেশে নিয়ে যাওয়া হয়। এইদিকে সকাল থেকে সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। গতকাল আমাদের এখানে একটি রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্র নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়। শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে আজকে যে মারামারি হয়েছে মুরাদনগরে এনসিপির বনাম বিএনপির যে লড়াইয়ের দৃশ্য আমরা দেখেছি, সেখান থেকে মুরাদনগরে যিনি কি বলা হয় যে সুফি সাধু ডন হিসাবে পরিচিত কায়কোবাদ ভাই, ওনার জন্য একটা অশনি সংকেত আছে। প্রায় প্রতিটা জেলায় হাজারখানেক পুলিশ নিরাপত্তা দিচ্ছে, 400-500 সাংবাদিক থাকছে, তাদের বহরে অন্তত 150-200 নেতাকর্মী থাকছে। এটা নিয়েই মোটামুটি একটা ভালো গ্যাদারিং এর সমাবেশ করা যায়, পদযাত্রা করা যায়। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একটি ব্যতিক্রম। প্রিয় দর্শক শ্রোতা, এনসিপি এবং সমন্বয়কদের অবশেষে সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তাদের শেষ রক্ষা হবে না। প্রিয় দর্শক, সাধারণ শিক্ষার্থীদের স্কুল বন্ধ দিয়ে জোর করে তাদের সমাবেশে নিয়ে যাওয়া হয়। দর্শক, সমন্বয়কদের যেখানে পাচ্ছে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থী ইচ্ছা মতন পিটাচ্ছে। দর্শক, বেশি কথা বলতে চাই না, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গতকাল আমাদের এখানে একটি রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্র নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়। শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক দিয়ে যায়, তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা। তারা গিয়েছিল ওই মিছিলে। তো গতকাল যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আমার জানা নেই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। অফ দ্য চাইল্ড 1989 সালের একটা ট্রিটি, যেটা ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে এটার একটা পার্টি, সেটার আর্টিকেল 28 এবং 36, যেখানে শিশুর নিরাপত্তা এবং শিক্ষার অধিকার নিয়ে কথা বলা হয়েছে, আপনারা সেটা ভায়োলেশন করেছেন। নট অনলি দ্যাট, বাংলাদেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, যেটা হলো একটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আপনারা আর্টিকেল 15 এবং 17, যেখানে হলো বলা হয়েছে শিক্ষাকে একটা মৌলিক অধিকার এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, এই দুইটা অধিকারকে আপনারা ক্ষুণ্ণ করেছেন। এই বিন্দুবাসিনীতে আপনারা রাজনীতি করতে এসেছেন ছাত্রদেরকে নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিন্দুবাসিনী একটি বিপ্লবী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে বহু রাজনীতিবিদ এসেছে, কিন্তু কোন রাজনীতিবিদ বিন্দুবাসিনী ছাত্র নিয়ে রাজনীতি করতে পারে নাই। টাঙ্গাইলের কথা, টাঙ্গাইলের বিন্দুমাসিনী স্কুল, বয়েজ স্কুল, সেই স্কুলে ঘটেছে গতকালকে এক মহা কেলেঙ্কারির ঘটনা। আজকে স্কুলের শত শত ছাত্ররা স্কুল থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব পর্যন্ত এসেছে এবং প্রেস ক্লাবে এসে সেখানে তারা সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে এনসিপির নেতারা গতকালকে তাদের স্কুলে গিয়ে জোর করে ছাত্রদেরকে সমাবেশে আনার চেষ্টা করেছে। অনেকেই সমাবেশে যোগ দিতে বাধ্য হয়েছে। কি হলো সেখানে? স্কুলের বর্তমান ছাত্র এবং সাবেক ছাত্ররা অভিযোগ করছেন যে এই স্কুল থেকে বহু রাজনীতিবিদ বেরিয়েছেন, কিন্তু কোনো রাজনীতিবিদ কোনো অবস্থাতে এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে কখনোই স্কুলের ছাত্রদের তাদের রাজনীতির কাজে ব্যবহার করেননি, কিন্তু এনসিপি এবার তাদের রাজনীতির কাজে ব্যবহার করেছে। গতকালকে টাঙ্গাইলের স্থানীয় এনসিপি নেতারা সেই স্কুলে গিয়েছেন। স্কুলে ক্লাস শিক্ষকের অনুমতি না নিয়ে ক্লাসের মধ্যে ঢুকেছেন এবং এনসিপি সম্পর্কে তারা বক্তব্য দিয়েছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা দেশের কাজ, এই দেশের কাজে সকলকে অংশগ্রহণ করার দরকার, করা উচিত, করতে হবে। পরে স্কুলের শিক্ষকরা অবস্থা বেগতিক দেখে মর্নিং শিফটের যে ক্লাস, সেই ক্লাস ছুটি দিয়ে দেন। মর্নিং শিফট ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি দেওয়ার পরে যেটা ঘটনা ঘটার কথা সেটা হচ্ছে স্কুলের ছাত্রদেরকে
ছাত্রদের বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। তাদেরকে জোর করে অনেককেই সমাবেশে আনা হয়েছে। এনসিপির কার্যক্রমকে অরাজনৈতিক কার্যক্রম হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু ছাত্ররা আজকে সমাবেশ থেকে দাবি করেছে যে তারা অরাজনৈতিক কর্মকাণ্ড, দেশের কাজ, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের কাজ এরকমভাবে বর্ণনা করলেও আমরা পরে দেখেছি যে এটা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনীতির সঙ্গে স্কুলের ছাত্ররা কেন যুক্ত হবে সেই প্রশ্ন তারা করেছে। বাংলাদেশের সংবিধান, আইন সবকিছুরই লঙ্ঘন করা হয়েছে এমন দাবিও করা হয়েছে। এনসিপির বিরুদ্ধে এই সমাবেশ বাংলাদেশের প্রায় বেশিরভাগ গণমাধ্যমে এসেছে, যেটাও মোটামুটি ধরে নেওয়া যায় যে আশ্চর্যজনকই, কারণ এনসিপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগের খবর গণমাধ্যম দেবে সেই গণমাধ্যমের সাহসের ব্যাপারটা এতদিন আমরা দেখিনি। আস্তে আস্তে সম্ভবত বাংলাদেশের গণমাধ্যম একটু সাহস ফিরে পাচ্ছে, তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, কারণ এখন বলাই যায় যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এনসিপির বিরুদ্ধে এহেন কোনো অভিযোগ নেই যে অভিযোগ শোনা যাচ্ছে না। নানা অভিযোগ শোনা যাচ্ছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, গাড়ির শোডাউন, দামি দামি গাড়িতে চড়া, এনসিপির নেতাদের এই রসদ থেকে আসছে। সাম্প্রতিক সময়ে সরকার পর্যন্ত বিতর্কিত হয়েছে তাদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার জন্য। রাজনীতিবিদরা অভিযোগ করছেন যে প্রতিদিন এদের নিরাপত্তার জন্য সরকার কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে খরচ করছে। কিন্তু মজার ব্যাপার, একটা বিষয়ে আমরা লক্ষ্য করছি, খুবই মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা কেউ কেউ টক শোতে গিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে সরকার নিরাপত্তার নামে কোটি কোটি টাকা খরচ করছে, এই নিরাপত্তা দেয়া অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা দিচ্ছে না, অন্য রাজনৈতিক দলেরও এটা গণতান্ত্রিক অধিকার পাওয়ার, যদি ওদেরকে দিতে হয়। এই কথাগুলো তারা টক শোতে বলছেন, কিন্তু প্রতিদিন এই যে ঐক্যমত্য কমিশনের মিটিং করছেন, প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করছেন, কখনো কোথাও কি এই রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে? সোচ্চার হয়ে বলেছে যে সরকারকে এখনই থামতে হবে, এনাফ ইজ এনাফ, সরকার এই কর্মকাণ্ড করতে পারে না? কিংবা রাজনৈতিক দলগুলো কি সোচ্চার প্রতিবাদ তৈরি করতে পেরেছে? এর প্রতিবাদে কোনো কর্মসূচি দাঁড় করাতে পেরেছে? নাকি এনসিপির সম্পর্কে সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এক ধরনের ক্লিবের আচরণ তাদের দেখা যাচ্ছে, এক ধরনের বোবা হয়ে, বোবার সংস্কৃতির মধ্যে তারা রয়েছে, তারা নিজেদের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিজেদেরটুকু যে আদায় করে নেওয়া এবং তাদেরকে যেটা দেয়া হচ্ছে সেটা যে বেআইনি, সেই ব্যাপারটা সরকারের কাছে স্টাবলিশ করতে পারছে না। এই রাজনীতি দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের কোনো কিছুই উদ্ধার হবে না, বাংলাদেশ এই রাজনীতি দিয়ে কোনোভাবেই লাভবান হবে না। সরকারের যিনি একজন উপদেষ্টা, তারও আবার বিশাল একটা অনুসারী গ্রুপ আছে। এই গ্রুপে আপনার দুইটা জিনিস থেকে আজকে যে মারামারি হয়েছে মুরাদনগরে, এনসিপি বনাম বিএনপির যে লড়াইয়ের দৃশ্য আমরা দেখেছি, সেখান থেকে মুরাদনগরের যিনি কি বলা হয় যে সুফি সাধু ডন হিসাবে পরিচিত কায়কোবাদ ভাই, ওনার জন্য একটা অশনি সংকেত আছে যে আগামী নির্বাচনে এই অরাজনৈতিক হিসাবে রাজনৈতিক ব্যক্তি উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা আজকে যা দেখাইছে, যদিও পাল্টাপাল্টি অভিযোগ আছে, ঘটনার প্যাচ হচ্ছে মুরাদনগরের আলোচিত সেই ট্রিপল মার্ডার থেকে। আজকের দিনে এটা নিয়ে দুই দল সংঘর্ষে জড়াইছে। একটু পেছনে আমাদের যাওয়া উচিত। কুমিল্লার মুরাদনগরে গেল 2 থেকে 3 দিন আগে আপনার কি বলা হয় যে 3 জুলাই, 2-3 দিন আগে না, 3 জুলাই মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন ঘটনার শিকার পরিবারের সদস্য রিক্তা আক্তার। তার সামনেই তার ভাই, তার মা এবং তার বোন জোনাকিকে শেষ করে দেওয়া হয়েছিল। 29 জুলাই একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রিক্তা আক্তার দাবি করেন এই ঘটনার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ অন্যান্য আসামি যারা, তারা এই সরকারের শক্তিশালী উপদেষ্টা আসিফ মাহমুদের যে বাবা আছেন, উনার শেল্টারে তারা এলাকায় আছেন। এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করছেন না। একই অভিযোগ করেন রিক্তা আক্তারের ভাবি মিম আক্তারও। আর এই বিষয়টা নিয়ে যখন প্রতিবেদন প্রকাশ হয়, দেশব্যাপী আপনার আলোচনা সমালোচনা শুরু হয়। টেলিভিশনটির প্রতিবেদনে রিক্তা আক্তারের দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জোনাকির স্বামী, যিনি মারা গেছেন, তার স্বামী বলছেন পরিবারের 3 সদস্যকে হারিয়ে রিক্তার নাকি মাথা ঠিক নাই। একজন উপদেষ্টাকে জড়িয়ে যা নয় তা রিপোর্ট করেছে একটি টেলিভিশন, সেখানে রিক্তা যে বক্তব্য দিয়েছে তা উল্টাপাল্টা। মানে বুঝতে পারছেন যে এখানে যেটা হয়েছে, 2টা দল 2টা গ্রুপে চলে গেছে। মানে এক রিক্তা শালী, যিনি সম্ভবত তিনি অবস্থান নিয়েছেন উপদেষ্টা আসিফের বিরুদ্ধে, আর রিক্তার যে বোন মারা গেছেন জোনাকি, তার স্বামী মনির, তার অবস্থান আবার উপদেষ্টা আসিফের পক্ষে। অপরদিকে আসিফ বলছে মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন, কায়কোবাদের ভাই শাহ জন্নুন বুশরি। বুঝতে পারছেন যেটা নিয়ে প্যাচটা কোথায় রাখছে। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাস করতে নাকি দেখা গিয়েছে, আর সেখানে আসিফের নাম জড়ানো হওয়ায়
তিনি আপনার এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে গত 3 মাস ধরে তিনি বা তার পরিবারের কেউই এলাকায় যায় না। ভিকটিম প্রথম দিকের কোন সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। আর এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনা সমালোচনা, এলাকাতে পাল্টাপাল্টি সমাবেশ, মিছিল, মিটিং, মামলা, অপমামলা অনেক কিছু কিন্তু গেল কয়েকদিন যাবত হয়ে গেছে। আর সেই ঘটনার জের ধরে আজকে এই দুই দলের মধ্যে মারামারি হয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা। এখানে সবাই কূটকৌশল আর কূটনীতি দিয়েই রাজনীতি করে, স্বচ্ছতার কোনো জায়গা নেই। এই বাটে পড়ে গেলে ওঠার আর সুযোগ নাই। আমরা চাই এই দেশটার পরিবর্তন হোক। দেখেন, এনসিপির প্রতি মানুষের যে আশা ছিল, অনেকটাই মানুষ হতাশ। কেন? একটাই কারণ, মানুষ ভাবতো যে এই দেশে একটা বিকল্প কোনো কিছু আসবে যাদের নিয়ে স্বপ্ন দেখবে। আর এনসিপি যখন যাত্রা শুরু করছিল, অনেকে পক্ষে বিপক্ষে সমালোচনা করলেও মানুষের একটা আশা ছিল। সে আশার জায়গায় গেল 1 থেকে 2 মাস বা সামহাও আরো কোনো কিছু, যতগুলা ঘটনা ঘটছে, চাঁদাবাজি, বিভিন্ন ঘটনা, এদের বিরুদ্ধে যে কনফ্লিক্ট আসছে, মানুষ সেখানে কিন্তু আসলে হতাশ। তো অন্য দল করে না করে, বিএনপিও চাঁদাবাজি করে একটা ফুল লেভেলে বিভিন্ন জায়গায় করতেছে, এটা অস্বীকার করার আপনার কোনো সুযোগ নাই। এনসিপিও সেই খাতায় নাম লেখাইছে। কেন? টেকা রে ভাই, টেকা, ক্ষমতা, চেয়ার, এগুলো সবসময় থাকবে না। টেকা ইজ রিয়েল। যে যত পারো, যেমনে পারো, ধান্দা কইরা কামানোতে ব্যস্ত হয়ে গেছে, একদম টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেলের একজন কর্মী পর্যন্ত। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, দেশের চলমান অবস্থা, রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ নিয়ে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, দেশের চলমান অবস্থাটা আপনারা জানতে পারলেন যে সাধারণ শিক্ষার্থীদের স্কুল থেকে জোর করে নিয়ে যাওয়া হতো সমাবেশে, এনসিপির সমাবেশ করানোর জন্য। তাহলে বুঝতে পেরেছেন এনসিপি কত বড় ঘাতকবাজ। যাই হোক দর্শক, এ সম্পর্কে ভিডিওর কমেন্ট অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।